সেটি কেনার জন্য প্রবাসী ভাই বোনদের পরিবার পরিজন তাকে বিভিন্ন রকমের চাপ দিতে থাকে, ফোন করে বলতে থাকে যে অমুক জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, তুমি নিতে পারবা, কিছু টাকা পাঠাও। এবং এই অর্থনৈতিক এক ধরনের লোভের মধ্যে পড়ে বা জমি কেনার লোভে পড়ে ওই প্রবাসী ভাই তখন দিন রাত ওভারটাইম করা শুরু করে, তার শরীরের উপরে ধকল শুরু হয়। একসময় উনি অসুস্থ হয়ে পড়েন এবং একসময় হয়তো বা উনি মরণ ব্যাধিতে আক্রান্ত হতে থাকেন। এমনও হয়েছে সুস্থ মানুষ, একদম ইয়াং মানুষ, বাড়ি থেকে গিয়েছেন, চাপে পড়ে আর কি, অনেক মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে এবং শারীরিক দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের ফলে উনি স্ট্রোক করেছেন। যেটাকে চাইলেই মানে এই দুনিয়ার ধারে থেকে যদি একটু মানে একটা বৃত্ত দেয়া যায়, হ্যাঁ, আয়ের সঙ্গে ব্যয় এবং সম্পদ উপার্জনের যে একটা বৃত্ত, এটা দিলে হয়তো বা প্রবাসী ভাইরা সুস্থ থাকেন শারীরিক মানসিকভাবে, এবং প্রবাসীদের উপার্জিত যে টাকা সেটা অপচয় না হয়ে মানে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রবাসীর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সারোয়ার আলম, অ্যাডভোকেট, কো-ফাউন্ডার রেমিটেন্স ফাইটার অ্যাডভোকেসি সেন্টার। প্রথমেই আমার যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদেরকে সালাম ও স্যালুট। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো প্রবাসী ভাইদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন ইস্যুতে ব্যক্তিগত, অর্থনৈতিক তথ্য বিনিময়, আদান প্রদান এবং পরামর্শ, এই সব কিছু, তাদের অধিকার, তাদের কর্তব্য এবং তাদের প্রবাস জীবন, তাদের যে এদেশে রেখে যাওয়া আত্মীয় স্বজন, সবগুলো বিষয় আমরা জীবন ঘনিষ্ঠ উপায়ে উপস্থাপন করার একটি চেষ্টা আমাদের সবসময় প্রবাসী দুনিয়া এই চ্যানেলের মাধ্যমে থাকবে। পাশাপাশি প্রবাসী ভাইরা আমাদেরকে সবসময় আশা করি চেষ্টা করবেন তাদের কথাগুলো বলে এবং তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করা। প্রবাসী দুনিয়ার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সেলিম রেজা। আমি দীর্ঘদিন ধরে প্রবাসী শ্রমিক এবং প্রবাসী কর্মীদের অধিকার এবং মর্যাদার বিষয় নিয়ে কাজ করছি। আমি কর্মরত আছি শিক্ষক এবং গবেষক হিসেবে ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। মামা, আমরা তাহলে আজকে প্রবাসী ভাইদের জন্য কি বিষয়ে আলোচনা করতে পারি? প্রবাসীদেরকে নিয়ে যখন আমরা কথা বলি মামা, তখন প্রথমেই প্রবাসীদেরকে আমরা দেখি কি হিসেবে? টাকা উপার্জনকারী, রেমিটেন্স যোদ্ধা, টাকার গাছ, টাকার মেশিন হিসেবে বা বিদেশ খাটা ভাই হিসেবে। এবং যখনই আমরা বিদেশের কথা বলি তখন বিদেশ মানেই যেন টাকা, এবং বিদেশ মানেই টাকা উপার্জন, দেশের মানুষের কাছে টাকা পাঠানো এবং সেই টাকার ব্যয় করা। কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীরা যারা দীর্ঘ কষ্ট করে শারীরিক এবং মানসিক শ্রম দিয়ে অনেক কষ্টার্জিত পয়সা বা টাকা দেশে পাঠান, সে টাকার খুব কমই কিন্তু ব্যয় হয় তার নিজের কাজে বা নিজের প্রয়োজনে। তো হ্যাঁ মামা, আপনি একদম সঠিক কথাই বলেছেন। আমরা আসলে যে বিষয়টি আলোচনার মধ্যে আপনি নিয়ে আসছেন, যে আমাদের পরামর্শ থাকবে প্রবাসীরা কিভাবে তাদের এই কষ্টার্জিত টাকা সঠিক উপায়ে ব্যবহার করতে পারেন। এক কথায়, সরল কথায় যদি আমরা বলি, তাহলে প্রবাসীদের টাকা আমরা কিভাবে বাঁচাবো, অর্থাৎ প্রবাসীদের টাকা বাঁচানো। আমি আপনাকে একটু সহায়তা করতে চাই এভাবে, যে যেহেতু এই বাংলাদেশে এত মানুষের বসবাস, এখানে আমরা যারা সক্ষম মানুষ আছি, কাজ করা সক্ষম, তাদের প্রত্যেকেরই আসলে কাজ করার সুযোগ এদেশে হয় না। স্বাভাবিকভাবেই মাইগ্রেশন করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, বিশেষ করে প্রবাসে গিয়ে কাজ করে উপার্জন করার। সবাই যে খুব শখ করে যায় বিষয়টা এরকম নয়। এখানে কর্মসংস্থান হলে অনেকে এখানেই উপার্জন করেন। তো প্রবাসী ভাইদের ক্ষেত্রে আমি যে বিষয়টা খুব বুঝতে পারি, আপনি অনেক অভিজ্ঞ মানুষ, দীর্ঘ প্রায় ১.৫ দশক যাবৎ আপনি প্রবাসীদের নিয়ে কাজ করছেন। আপনি নিজেও অস্ট্রেলিয়াতে একটা লম্বা সময় থেকে আসছেন, রেমিটেন্স আর্ন করেছেন, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করছেন। আমার আপনার সঙ্গে যে ডিসকাস করছি, এখানে আমার মনে একটা প্রশ্ন, যে প্রবাসীরা কি শুধুমাত্র তারা
যে টাকা উপার্জন করতে যায়, আপনি যে বলেন টাকার মেশিন, এইটাই কি এখানকার যারা আমরা বসবাস করি এই চিন্তা করে, না প্রবাসীরা আসলে টাকা বাঁচানোর জন্য এখানকার বসবাসকারীরা কি কি উদ্যোগ নিতে পারে, সেটা প্রবাসী যারা যায় তারা অনেক টাকা খরচ করে যায়, যেটা অন্য দেশের তুলনায় বেশি। প্রবাস থেকে যে রেমিট্যান্স আসে সেই টাকাগুলো আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ায়, আমরা আমদানি ব্যয় এবং আমাদের বৈদেশিক লোন পেড করি, কিন্তু এই টাকাগুলো আমরা বিভিন্ন সময় দেখি যে পাচার হয়ে যায়। এখন আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যে প্রকৃতপক্ষে কি পদক্ষেপ নিলে প্রবাসীরা নিজের ব্যক্তিগত টাকা পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বাঁচাতে পারবে, একটু বলবেন কি? আপনি সুন্দর বলেছেন মামা। আপনি যখন টাকা বাঁচানোর কথা বলছেন, আমি ধরে নিচ্ছি আপনি টাকা সঞ্চয় করার কথাও বলছেন। এবং প্রবাসীদেরকে যখন আমরা টাকা উপার্জনকারী হিসেবে দেখি বা রেমিটেন্স যোদ্ধা বলি আমরা গর্বের সাথে, বা বিদেশে থাকা প্রবাসীদের অর্থ যখন বলি রেমিটেন্স বা রিজার্ভের ক্ষেত্রে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে যে যারা রেমিটেন্স উপার্জন করেন তারা তাদের নিজের জন্য, নিজের পরিবারের জন্য টাকাগুলো কিভাবে ব্যয় করেন। এবং আপনি যথার্থই বলেছেন, আমরা গ্রাম দেশে, পাড়া ঘরে, শহরে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশের উন্নয়ন, এর কিন্তু একটি মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। প্রবাসীদের রেমিটেন্স যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এই বোতলে পানি খাওয়াও শিখতাম না। যে দেশের মানুষ অনেক কষ্ট করেছে 3 বেলা খাবার খেতে, সেই দেশের মানুষই কিন্তু দেখেন এখন বোতলের পানি কিনে খাচ্ছে। যে দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করে এক দেশ থেকে এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছে, সেই দেশের মানুষই কিন্তু এসি বাসে চড়ছে, বিমানে চড়ে এক বিভাগ থেকে আরেক বিভাগে যাচ্ছে। এই সমস্ত কিছুর উন্নয়নের পেছনে কিন্তু প্রবাসীদের অর্থের একটি বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে প্রবাসীরা কেমন থাকেন সেই গল্প কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। যেটা বলছিলাম মামা, মানুষ তো আর সারা জীবন বিদেশ থাকে না, আর সারা জীবন বিদেশ থাকা তো কারোর পক্ষে সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শ্রমিকরা বা বাংলাদেশ থেকে যেসব মানুষ বিদেশে যান, অল্প সময়ের জন্য যান। কেউ হয়তো 5 বছর থাকেন, কেউ হয়তো 10 বছর থাকেন, কেউ হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর থেকে তারপরে বাংলাদেশে চলে আসেন। তো এই অল্প সময় বা দীর্ঘ সময়ের মধ্যে যাই উপার্জন করেন, প্রবাসীরা কিন্তু তার পরিবারকেই সবচেয়ে বেশি বিশ্বাস করেন এবং পরিবারের কাছেই পাঠান। এবং যখনই পরিবারের কাছে টাকা চলে আসে, সেই টাকায় প্রবাসী ভাই তার নিজের অধিকার কতটুকু থাকে এবং তার পছন্দ মাফিক কতটুকু সে টাকা খরচ হয়, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। কারণ প্রবাসী ভাইদের যে আবেগ, সেটি হয়তো আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে দীর্ঘদিন ধরে, যেহেতু ওনাদেরকে নিয়েই কাজ করি। প্রবাসী ভাই বোনেরা সত্যি খুব আবেগপ্রবণ। যখন মরুর দেশে একটা মানুষ 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে যে দুটো পয়সা উপার্জন করেন, পয়সাটি হাতে পাওয়ার পরে প্রথমেই যার মুখটা চোখের সামনে ভাসে সেটি হচ্ছে তার পরিবার পরিজন। এবং সেই পরিবার পরিজনের কাছে নিজের টাকার হিসেব চাওয়াটা, সেটা প্রবাসী ভাইয়ের মাথায় কখনো আসে না। কারণ এই পরিবারের জন্যই তো সে বিদেশে গিয়েছে। তো যখন আমরা প্রবাসী ভাইদের টাকা বাঁচানোর কথা বলছি, তখন আমাদেরকে দুটো জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে। এক, আমাদের দেশ থেকে খুব অল্প বয়সে যে মানুষেরা বিদেশে যান, আমি আরো ভালো করে বলতে গেলে যারা অবিবাহিত, 18 বছর, 19 বছর, 20 বছর, ইভেন 25 বছরের মানুষও কিন্তু বিদেশে যাচ্ছেন। এই মানুষগুলো অবিবাহিত, খুব অল্প লেখাপড়া করেছেন, লেখাপড়া করতে সেরকম সুযোগই পাননি, তার আগেই বিদেশ চলে যেতে হয়েছে। সেই মানুষেরা যখন বিদেশে যান এবং দীর্ঘ কষ্ট করে যখন পয়সা উপার্জন করেন, তখন তাদের মাথায় প্রথমেই থাকে বাবা মাকে সাহায্য করা বা সহযোগিতা করা, এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা টাকাগুলো পাঠাতে থাকেন। কিন্তু এই মানুষটির বিয়ের সময় যে টাকার প্রয়োজন হতে পারে, বা এই মানুষটি দেশে যখন ফিরে যাবেন, দেশে ফিরে গিয়ে যে একটি ব্যবসা করবেন, সেই সময় যে টাকার প্রয়োজন হতে পারে, সেই রকম সেভিংস প্ল্যান বা সঞ্চয় পরিকল্পনা তার কিন্তু থাকে না। কারণ নিজের পিতা মাতা ভাই বোন এর থেকে প্রিয়জন আর কে থাকতে পারে? অতএব এটি কিন্তু তাদের মাথায় থাকে না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই অবিবাহিত মানুষগুলোই যখন বিদেশ খেটে দেশে আসেন, দেশে এসে যখন বিয়ে করার প্রয়োজন হয়, তখন বিয়েতে অল্প কিছু টাকার গহনা এটিকে ব্যবস্থা করাও কিন্তু ওই প্রবাসী ভাইয়ের জন্য অনেক কষ্ট হয়ে যায়, এবং উনি ধার দেনা এবং ঋণের মধ্যে পড়েন, সংকটের মধ্যে পড়েন। একটি মুদিখানার দোকান দিবেন, 5 লক্ষ টাকা দরকার, সেই টাকাটুকুও কোনো সন্ধান কিন্তু উনি করতে পারেন না। তো অবিবাহিত ভাইদেরকে আমি বলতে চাই যে
সবাই পিতামাতার প্রতি সম্মান দেখাবেন, মর্যাদা দেখাবেন, পরিবার পরিজনের প্রতি ভালোবাসা স্নেহ দেখাবেন, কিন্তু নিজের জন্য কিছুটা হলেও রেখে দিতে হবে। সেটি হতে পারে দেশ ছাড়ার আগ দিয়েই দেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলে গেলেন। যদি সেটি করা সম্ভব হয়ে না থাকে, তাহলে যে দেশে আপনি রয়েছেন সেই দেশ থেকেও কিন্তু এখন বিভিন্ন রকমের সঞ্চয় পরিকল্পনায় অংশগ্রহণ করা যায়। বিভিন্ন ব্যাংক বিভিন্ন সুবিধা দিচ্ছে। ওয়েজ আর্নার্স বন্ড রয়েছে, সেখানে টাকা পয়সা সঞ্চয় করা যায়। এবং যে দেশে আপনি রয়েছেন সেই দেশেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিভিন্ন ব্যবস্থা করা রয়েছে, সেখানেও আপনি টাকা পয়সা জমাতে পারেন। আরেকটি কথা কি যেন বলতে চাচ্ছিলেন আপনি? আরেকটা যেটি সেটা হচ্ছে বিবাহিত মানুষ যারা বিদেশে যান, নিজেদের সন্তান স্ত্রী পরিজন রেখে গিয়েছেন, সেই মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপার্জনের একটি বড় অংশই কিন্তু ব্যয় হয়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়া করাতে এবং সংসার খরচ মেটাতে। নিজের স্ত্রীর হাতে টাকা দিচ্ছেন, সন্তানাদির কাছে টাকা দিচ্ছেন, কিন্তু এই মানুষটি যে শেষ বয়সে একটু অসুখে পড়লে তার যে সঞ্চয়ের প্রয়োজন হতে পারে সেটা কিন্তু তার খেয়ালে থাকে না। এবং এই মানুষটি যে দেশে ফেরার পরে বাকি জীবনটুকু কি করে খাবেন সেটুকুর জন্য যে তার যে একটি অর্থনৈতিক পরিকল্পনা সেটা কিন্তু তার থাকে না। এবং এই মানুষটারও কিন্তু দরকার। মামা এই ক্ষেত্রে পরিবার একটা ভূমিকা রাখতে পারেন অবশ্যই। যে কৃচ্ছতা সাধন যেটাকে বলে, যে উপযুক্ত যে ছেলে বা মেয়ে বা স্ত্রী তারা যদি মনে করে যে আমার বিদেশ থেকে আমার বাবা বা আমার স্বামী এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আমরা সর্বোচ্চ কৃচ্ছতা সাধন করি বা টাকা কিছু জমিয়ে একটা বিনিয়োগ করি, এই ভাবনাটাও আমার মনে হয় প্রবাসীদের অনেক কষ্ট লাঘব করবে। অবশ্যই আজকাল আমরা দেখি এই ভোগবাদী যে সমাজ ব্যবস্থায় একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, যে ওখান থেকে টাকা আসলে আমরা যেন তেন উপায়ে একটা প্রতিযোগিতা করে খরচ করার একটা মানসিকতা। আমার মনে হয় এই জায়গা থেকে আমার বের হয়ে আসলে প্রবাসীদের কিছু টাকা বাঁচবে। আপনার কি মনে হয়? অবশ্যই। এবং ওই যে আপনি যেটি বলতে চাচ্ছেন শো অফ করা, বেশি বেশি করে দেখানো, লোক দেখানো কোনো কিছু করা, সেই কাজগুলো থেকে প্রবাসীদের পরিবারদেরকে কিন্তু বিরত থাকতে হবে। কারণ প্রবাসী ভাই বোনদের পরিবার পরিজনকে বুঝতে হবে যে যেই মানুষটি টাকা পাঠাচ্ছেন তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে খেয়ে না খেয়ে, আপনি শুনলে অবাক হবেন আরব দেশে যেসব ভাইরা আমাদের থাকেন, আপনি নিজেও দেখেছেন হয়তো ওখানে, আপনি নিজেও দেখেছেন যে সেখানে অনেক মানুষকে কিন্তু 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করতে হয়। 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করেন, তারপরে দীর্ঘ 2 ঘন্টা ধরে গাড়িতে চড়ে বা বাসে চড়ে তাকে কিন্তু তার কর্মস্থলে যেতে হয়। সব মিলে তার 18 ঘন্টাই চলে যায় শুধু কাজের বাবদ। এই মানুষটাকে যদি আমরা সম্মান না করি, পরিবার পরিজন যদি সেই মানুষের কষ্টটুকু যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু একটি বিরাট একটি সমস্যা এবং একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের পরিবার পরিজনের মধ্যে এক ধরনের একরকমই দেখতে পাচ্ছি, এক ধরনের মানুষকে দেখানো খরচ, যেটি না হলেই চলেই যায় সেরকমও কিন্তু হচ্ছে। বাড়িতে একটি রাইস কুকার রয়েছে, আরেকটি রাইস কুকার কেনা হচ্ছে। বাড়িতে একটি ফ্রিজ রয়েছে, আরেকটি ফ্রিজ কেনা হচ্ছে। আমার কাছে মনে হয়, আমার যতটুকু অভিজ্ঞতা আছে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার বা দেশ বিদেশে যাওয়ার, সেখানে দেখলাম এই বিষয়টা অবশ্য অনেক সময় বিভিন্ন এলাকা মানে অঞ্চল টু অঞ্চল ভেরি করে, অনেক সময় গোষ্ঠী যেটা বলি আমরা বা পরিবার ভেরি করে। আমি মনে করি এই যে আঞ্চলিক ভাবেও আমরা যে চিন্তা করি যে ও প্রবাসে ভালো আয় করে, ও এটা করেছে, আমি যাই আয় করি না কেন আমি দেখিয়ে দিব, এই প্রবণতা থেকেও বের হয়ে আসা দরকার আমার কাছে মনে হয়। কারণ দিন শেষে তো আসলে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, অনেক টাকা পাঠাচ্ছেন, তারা তো কষ্টের টাকা। আপনি এই দেশে, আমার কাছে মনে হয় আপনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি যে রাষ্ট্র এই ক্ষেত্রে কিছু উদ্যোগী ভূমিকা নিতে পারে। যেমন ব্যাংকিং চ্যানেলে টাকা আসার পরে রাষ্ট্রও চাইলে এইগুলাতে কিছু ভূমিকা নিতে পারে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এই দেশের যে ডলার খরচ করে কিছু উচ্চবিলাসী পণ্য যে আমরা আমদানি করে থাকি, বা প্রবাসী ভাইরা অনেক সময় আসার সময় অনেক কিছু নিয়ে আসেন আবেগতাড়িত হয়ে, এই জিনিসগুলোও আমরা যদি ডলার বাঁচাতে পারি। ডলার বাঁচানো মানে তো আসলে প্রবাসীদের টাকা বাঁচানো। অবশ্যই। এবং রাষ্ট্র একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, যে একজন প্রবাসী কিভাবে আয় করবে, কিভাবে তার অর্থ ব্যবস্থাপনা করবে, এরকম ডিজিটাল যুগে সে একটা মোটিভেশনাল যে বক্তব্য প্রচার করতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই করতে তো পারে। রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, প্রবাসীর ভাই বোন তাদের নিজেদের দায়িত্ব রয়েছে এবং প্রবাসীদের পরিবার পরিজনেরও দায়িত্ব রয়েছে। আপনার কথা প্রসঙ্গে আমি একটা জিনিস মামা
না বলে পারছি না, সেটি হচ্ছে যে জাতিগতভাবেই কিন্তু পুরো দেশে টাকা খরচের একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা এই চ্যানেলের এই আলোচনা শুনছেন, তাদের নিজেদের জীবনেই দেখবেন এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে যে বাড়ির পাশে জমি বিক্রি হচ্ছে, সেটি কেনার জন্য প্রবাসী ভাই বোনদের পরিবার পরিজন তাকে বিভিন্ন রকমের চাপ দিতে থাকে, ফোন করে বলতে থাকে যে অমুক জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, তুমি নিতে পারবা, কিছু টাকা পাঠাও। এবং এই অর্থনৈতিক এক ধরনের লোভের মধ্যে পড়ে বা জমি কেনার লোভে পড়ে ওই প্রবাসী ভাই তখন দিন রাত ওভারটাইম করা শুরু করে, তার শরীরের উপরে ধকল শুরু হয়, একসময় উনি অসুস্থ হয়ে পড়েন এবং একসময় হয়তো বা উনি মরণ ব্যাধিতে আক্রান্ত হতে থাকেন। এমনও হয়েছে সুস্থ মানুষ, একদম ইয়াং মানুষ, বাড়ি থেকে গিয়েছেন, অর্থনৈতিক চাপে পড়ে আর কি, অনেক মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে এবং শারীরিক দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের ফলে উনি স্ট্রোক করেছেন। যেটাকে চাইলেই মানে এই দুনিয়ার ধারে থেকে যদি একটু মানে একটা বৃত্ত দেয়া যায়, হ্যাঁ, আয়ের অবশ্যই। সঙ্গে ব্যয় এবং সম্পদ উপার্জনের যে একটা বৃত্ত, এটা দিলে হয়তো বা প্রবাসী ভাইরা সুস্থ থাকেন শারীরিক মানসিকভাবে, এবং প্রবাসীদের উপার্জিত যে টাকা সেটা অপচয় না হয়ে মানে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এক্ষেত্রে মামা আরেকটি জিনিস বলি, প্রবাসী ভাইদেরকে কোনোভাবেই কিন্তু লোভে পড়া যাবে না। লোভ হচ্ছে পরম শত্রু, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আমরা সবাই জানি। আপনি কখনোই লোভে পড়বেন না, সেটা আপনার পরিবার পরিজন আপনজন যেই আপনাকে দেখাক না কেন, কারণ দিন শেষে আপনি আপনার সুস্থ থাকাটা খুব দরকার। আপনার নিজের অর্থকে সঠিক পন্থায় খরচ করাটা কিন্তু আপনার নিজের জন্যই দরকার বা কল্যাণকর। আমাদের আজকের এই আলোচনা বা এই পর্বে কেউ হয়তো বা আপনারা প্রবাসী ভাইরা যারা দেখছেন বা শুনবেন, তারা আমাদেরকে ভুল বুঝবেন না, বা প্রবাসী ভাইদের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে, আত্মীয় স্বজন বা এই বাংলাদেশের অন্যান্য যারা ভাই বোনরা আছেন শুনবেন বা দেখবেন, তারা আমাদেরকে ভুল বুঝবেন না। এখানে ভুল বুঝার কোনো অবকাশ নেই। আমরা মামা বাগনা যা আমাদের যে রেমিটেন্স ফাইটার অ্যাডভোকেসি সেন্টার, আমাদের আসলে যে উদ্দেশ্য সেটা হলো মানুষকে তথ্য দিয়ে সাহায্য করা, মানবাধিকার বিষয়ে কাজ করা, আইনি সাহায্য দেওয়ার পাশাপাশি আমরা বাস্তব গল্প এবং মোটিভেশনাল কথা বলতে চাই। সেজন্য আজকের এই পর্বটা আমরা বেছে নিয়েছি যে কিভাবে টাকা বাঁচানো যায়। এটার অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনাই করলাম। এই ধারাবাহিক আলোচনা অর্থাৎ রেমিটেন্স মানে টাকা, প্রবাস জীবনে যাওয়া মানে হলো উপার্জন করা। অতএব আমরা এই টাকা বিষয়ে আরো কিছু বাস্তব ধর্মী উদাহরণ সহ, প্রবাসী ভাইদের সাক্ষাৎকার সহ, আমাদের যে তত্ত্ব এবং গবেষণার যে বিষয়গুলো আমরা যে দেশ বিদেশ থেকে যেগুলা ঘুরে ঘুরে অর্জন করছি, সব আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। মুদ্রা কথা যে আমরা টাকার আলোচনা করে এইটা প্রমাণ করতে চাচ্ছি না যে আমরা আপনাদের এই মনিটরি যে জীবন ব্যবস্থায় আমরা অন্তরায়। আমরা মনিটরি জীবন ব্যবস্থার মধ্যে আপনি কি পলিসি নিলে আপনি রাষ্ট্র, সমাজ এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কি পলিসি নিলে প্রবাসীদের এই কষ্টার্জিত টাকা দেশের আরো বেশি কাজে লাগতে পারে, অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে, এইটাই আমাদের আলোচনার বিষয়। মামা, আমি বলবো যে আমাদের আলোচনা যদি আমরা শেষ করতে চাই, আপনি প্রবাসী ভাইদের আপনার যে দীর্ঘকালীন অভিজ্ঞতা এবং গ্রামে গঞ্জে এখনো আপনার সঙ্গে যেসব প্রবাসী ভাইরা, বিশেষ করে দুস্থ প্রবাসী ভাইরা যোগাযোগ করছে, তাদের দুস্থ হওয়ার যে কারণ, দুস্থ বলতে আমি বুঝাচ্ছি যে তারা এই যে এত বছর কাজ করার পরে হাতে টাকা না থাকার কারণে তারা কি সমস্যা সর্বশেষ মানে সম্মুখীন হয়, এবং রাষ্ট্র এই রেমিটেন্স ফাইটারদের জন্য কি করতে পারে, সংক্ষেপে একটু বলুন, তাহলে আমরা আজকের পর্ব এখানে শেষ করতে পারবো। জি, ধন্যবাদ মামা। আমি দীর্ঘদিন ধরে প্রবাসী ভাই বোনদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক প্রবাসী কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট একটি পরিকল্পনা বা প্ল্যানিং না থাকার কারণে বিদেশ খেটে আসার পরে দেশে কিন্তু নানান রকমের দুস্থ অবস্থার শিকার হন। তার নিজের হাতে টাকা পয়সা যেমন থাকে না, ঠিক একইভাবে দীর্ঘদিন বিদেশে থাকার কারণে আত্মীয়র সম্পর্ক এবং অন্যান্য পরিবার পরিজনদের সাথে কিন্তু এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এটাই তো স্বাভাবিক, কারণ যে মানুষটা কষ্ট তারা মনে করে সে তো অনেক টাকা নিয়ে আসছে। হ্যাঁ, এবং যে মানুষটা বিদেশে দীর্ঘ 18 ঘন্টা ধরে কাজ করেন, তার পক্ষে তো আর ওখানে বসে আত্মীয় স্বজনদের সাথে খোশ গল্প করা সম্ভব নয়। এবং এই খোশ গল্প না করার কারণেই দিনের পর দিন ধরে তার সাথে আত্মীয় সম্পর্কগুলো এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়, এবং সেই মানুষটা
নিজের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য যে টাকাটা পাঠান, বাড়িতে আসার পরে দেখা যাচ্ছে যে সব কিছুই খরচ হয়ে গেছে শুধুমাত্র উন্নত জীবনযাপনের জন্য, খাবার দাবার কেনার জন্য, বা এর বাইরে কিছু রকমের উপঢৌকন এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপনের বিভিন্ন রকম নানা কলা কৌশল যেগুলো আমাদের দেশে রয়েছে। যে এক ধরনের একটা প্রবাসী ভাই, ওনার আত্মীয়ের বাড়িতে যাবেন, ওখানে 2 কেজি মিষ্টি নিলে তো চলে না, ওখানে 5 কেজি নিতে হয়। আবার ওখানে 400 টাকা 500 টাকা দামের মিষ্টি নিলে তো চলে না, 1000 টাকা দামের মিষ্টি নিতে হয়। এই যে সামাজিক ব্যবস্থাগুলো, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবং আমি প্রথমেই যেটা বললাম যে শুধুমাত্র প্রবাসী ভাইকে একা কাজ করে তো এটা সম্ভব না, প্রবাসী ভাইয়ের পরিবার পরিজনকেও কিন্তু এটার মধ্যে আসতে হবে। এবং আপনি খুব ভালোভাবেই বলেছেন, এক ধরনের ধর্মীয় জীবনযাপন কিন্তু খুব দরকার। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাসী ভাইদের অনেকেই নানান রকমের মানসিক যন্ত্রণার মধ্যে থাকেন, যে স্ত্রী কথা শুনছে না, তাদের অভিযোগ স্ত্রী কথা শুনছে না, সন্তানাদি কথা শুনছে না। তো এই পুরো প্রক্রিয়ার মধ্যেই তো একটা ধর্মীয় জীবনযাপন খুব দরকার। উনি যেমন সামাজিক মূল্যবোধ নিয়ে, সামাজিক মূল্যবোধ থাকতে হবে। এবং আমার কাছে মনে হয় যে যখন একজন প্রবাসী ভাই বোন তার পরিবার পরিজনের সাথে ফোনে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন বা ফেসবুক মেসেঞ্জারে কথা বলেন, তখন কিন্তু আলোচনার বিষয়বস্তুর একটি বড় অংশই থাকা উচিত যে কোন কোন জীবন মূল্যবোধগুলো আমরা শিখছি, আমার পরিবার শিখছে, আমার সন্তান শিখছে, সেগুলো নিয়ে দুস্থ মানুষের জন্য রাষ্ট্র কি করতে পারে আপনি সংক্ষেপে যদি বলেন। রাষ্ট্রের তো বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে রিটার্নি মাইগ্রেন্ট যাদেরকে বলি, যে বিদেশ ফেরত অভিবাসীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য নানান ধরনের ছোট ছোট প্রকল্প রয়েছে, সেখানে তারা ব্যাংক ঋণ পেতে পারে। এবং এর বাইরে হয়তো বা তারা যদি ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় বিভিন্ন ছোট ছোট ব্যাংক থেকেও তারা সাহায্য সহযোগিতা পেতে পারেন, সেগুলো কিন্তু রয়েছে। কিন্তু সবকিছুই যে একজন প্রবাসী কর্মীর জন্য কাজ করবে ব্যাপারটা তো তা না। যেই মানুষটা বিদেশে রেস্টুরেন্ট কর্মী হিসেবে কাজ করে এসছেন, সেই মানুষটা এসে সেই রকম মানের একটা রেস্টুরেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করা কিন্তু চারটিখানি কথা না। হয়তোবা যেটুকু রয়েছে অ্যাভেলেবল সেইটুকু তার জন্য অপ্রতুল, এবং ওখানেই কিন্তু এক ধরনের মিসম্যাচটা তৈরি হয়। যে দক্ষতা উনি নিয়ে এসেন, সেই দক্ষতা হয়তো বা বাংলাদেশে খুব বেশি কাজে লাগাতে পারেন না উনি, সেটা থেকে হতাশা তৈরি হয় এবং তখনই উনি বলতে থাকেন যে না, এখানে তো আমার জন্য কোনো কিছু নেই। তো ধন্যবাদ মামা, আপনাকে একটু সরি থামালাম। আশা করি দর্শকরা আপনার মাধ্যমে অনেক উপকার পেয়েছেন। আর রাষ্ট্রের প্রতি আমাদের মামা বাইগনা আমাদের আবেদন থাকবে যে রাষ্ট্র এমন একটি ব্যবস্থা করতে পারে কিনা, সরকার এমন একটা ব্যবস্থা করতে পারে কিনা যে যারা প্রবাসী ভাই টাকা পাঠায় সেই সময়ের যে ডিউরেশন এইটা এবং টাকা পাঠানোর মূল্যবান ধরে রাষ্ট্র একটি সরকারি এমন একটি ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং থ্রুতে যারা রেমিটেন্স পাঠান তাদের জন্য একটা ইন্স্যুরেন্স কাভারেজের মতো কিছু করতে পারেন কিনা। অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তো ইতিমধ্যে অনেক কর্মসূচি আছে, রাষ্ট্র অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, এরকম কোনো কাভারেজ তারা দিতে পারেন কিনা, যেমন ইনসেন্টিভ দেয়, ইনসেন্টিভের মতো এরকম একটা কাভারেজ যে সে যদি দুস্থ হয়ে ফেরতই আসে, সে তো এই দেশের জন্য অনেক কিছু করেছে, যেন তাকে একটি ব্যাকআপ দেওয়া যায়, অর্থাৎ একটা রিটায়ার্ড ভ্যালুর মতো। আমার মনে হয় আজকে আমরা যে আলোচনা করেছি, এই আলোচনার মাধ্যমে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, তাহলে আমাদের প্রবাসী দুনিয়া চ্যানেল সার্থক, এবং আমরা প্রায় আপনাদের সঙ্গে দেখা করতে চাই, আসবো। আর যেসব প্রবাসী ভাইরা আমাদের সঙ্গে কথা বলতে চান, সেটা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক চ্যানেল এর মাধ্যমে, অথবা আমাদের সঙ্গে এসে এরকম প্রোগ্রাম করতে চান, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দেবেন, অবশ্যই আমাদের এই মামা বাইগনা দুজনের সঙ্গে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মামা, আমরা শেষ করতে পারি। ধন্যবাদ আপনাকেও। এবং আমরা এই পর্বটা শেষ করার আগে তাহলে মামা আজকের এই পর্ব থেকে আমরা কি বলতে চাচ্ছি আমাদের প্রবাসী ভাই বোনদেরকে? জন্য একটি স্লোগান, সচেতন হন, সঞ্চয় করুন, সঞ্চয় করুন, টাকা বাঁচান।